ইনসাফ, গণতন্ত্র, মানবাধিকার এবং বাংলাদেশে ঘটে যাওয়া প্রতিদিনকার চলমান রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমি আমার মতামত দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আওয়ামী সরকারের দুজন প্রভাবশালী নেতা সালমান এফ রহমান, সরকারের একজন উপদেষ্টা এবং আইনমন্ত্রী আনিসুল হক দুজনকে আদালত চত্বরে আনার পরে যে ধরনের ঘটনাগুলো ঘটে গেল সেই বিষয় নিয়ে বলতে চাই। তার আগে একটা বিষয় আলাপ তুলতে চাই। আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান এই সরকার থাকা অবস্থায়, মানে আওয়ামী ফ্যাসিবাদী সরকার থাকা অবস্থায় যেই ধরনের দুর্নীতি তারা করেছেন এবং তাদের সাথে যেই সব বিষয়ের সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং অভিযোগ শোনা যায়, সেই সবের তুলনায় যেই মামলাটি হলো তা হচ্ছে নিউ মার্কেটে একজন হকারের মৃত্যুকে কেন্দ্র করে তাদেরকে মামলা দেওয়া হয়েছে। আসলে সালমান এফ রহমানকে এই ধরনের একটা ঠুনকো মামলায়, আনিসুল হককে এই ধরনের একটা ঠুনকো মামলায় ফাঁসানো, এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা? এবং যেটা দেখছি আমরা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটা মিউনিসিপ্যালিটির গাড়ি ভাঙচুরের জন্য মামলা দেওয়া হয়েছিল রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে, ঠিক সেইভাবেই এটা করা হলো কিনা বা সত্যিকার অর্থে তাদের বিচার না করে বাঁচিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে কিনা সেটাও কিন্তু চিন্তা করতে হয়। যদিও মামলা শুরু হয়েছে, আশা করা যায় তাদের কৃতকর্মের জন্য যে সমস্ত বিষয়ে তাদেরকে মামলা দিয়ে আসলে সত্যিকার অর্থে তাদের বিচার করা যাবে সেই মামলাগুলো তাদের নামে হবে। এর পরবর্তীতে যে বিষয়টি খুবই নজর কেড়েছে তা হচ্ছে আদালত চত্বরে তাদেরকে একটি লোহার খাঁচার মধ্যে রাখা হয়েছে। এই লোহার খাঁচার মধ্যে আমাদের ডক্টর ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি যখন গিয়েছিলেন তখন কিন্তু বলেছিলেন যে এখনকার এই সভ্য সমাজে এসে আদালত চত্বরের মধ্যে বা আদালতে ওঠানোর পরে একজন আসামিকে এভাবে লোহার খাঁচার মধ্যে রাখা হবে, এটা কোনোভাবেই মানা যায় না, দৃষ্টিকটু। এবং উনি এটা বারবার বলেছিলেন যে আমি এটা বলে যাব, এটার বিরুদ্ধে। উনি সরকারের প্রধান উপদেষ্টা আছেন এবং সালমান এফ রহমানের মতো পরাক্রমশালী একটা সরকারের মানে কি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা এবং আইনমন্ত্রী আনিসুল হকের মতো একজন নেতা যখন ক্ষমতার থেকে পালাবদল হওয়ার পর হঠাৎ তাদের দিকে দৃষ্টি, তারা যখন ওটার ভিতরে ঢুকলেন, মানুষের মধ্যে উচ্ছ্বাসের সাথে এই প্রশ্নটা আবার চলে আসলো যে এই খাঁচাগুলো এখনো কিভাবে আছে। আদালতের নির্দেশ এসেছে এবং ইতিমধ্যে সেটা সরিয়েও ফেলা হয়েছে। খুবই একটা ভালো কাজ, একটা ইতিবাচক দিক আসলো। কিন্তু একই সাথে আমাদের আইন ব্যবস্থার মধ্যে যেই ধরনের একটা বিষয় ছিল, আমরা দেখতে পেলাম যে ওনাদেরকে 10 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী দলের নেতাকর্মীদের ঠিক এইভাবে রিমান্ড মঞ্জুর করা হতো, 10 দিন, 15 দিন, কারো 3-4 দিন। সেই রিমান্ডগুলোতে ঠিক টাকা দিলে কিন্তু চুপচাপ বসিয়ে রাখা হতো, অথবা যেই প্রশ্নগুলো করা দরকার একটু সফট প্রশ্ন করা হতো, খাবার দাবার সবকিছু কিন্তু ব্যবস্থা ছিল, যদি আপনি ঠিক মতো পুলিশকে টাকা দিতে পারতেন। আর যদি টাকা না দিতে পারতেন তাহলে কিন্তু পুলিশ ইচ্ছা মতো পিটাতো, ঝুলিয়ে পিটাতো, মানে অমানসিক নির্যাতন তারা করতো। সেই ব্যবস্থাটা আসলে এখনো রয়ে গেছে কিনা, টাকা দিয়ে হয়তো সালমান এফ রহমানের মতো লোকজন বা আনিসুল হকের মতো লোকজন, এই লুটেরা ব্যক্তিরা পার পেয়ে যেতে পারে, কিন্তু আমাদের পরিবর্তনটা শুধুমাত্র একটা খাঁচা, সেই খাঁচার প্রতীকী পরিবর্তন হলেই হবে না। বিতর্কতভাবে পুলিশ যে সিস্টেমেটিক্যালি মানুষকে ধরে অত্যাচার নির্যাতন করতো, সেটার পরিবর্তন আসলে হচ্ছে কিনা, এবং রিমান্ডের নামে যে টাকা খাওয়া বা পুলিশের এক ধরনের ব্যবসার জায়গা ছিল, সেটা আসলে বাদ দেওয়ানো যাচ্ছে কিনা, সেই বিষয়গুলো তদারকি করা এবং বিশ্বাসযোগ্যভাবে জনগণের সামনে উপস্থাপন করাটাই হচ্ছে মূল বিষয়। একই সাথে আরেকটা বিষয় আমরা আলাপ করতে চাই। আদালতের মধ্যে যখন তাদেরকে নেওয়া হচ্ছে এবং বের করার সময় সম্ভবত একটা ডিম আনিসুল হক অথবা সালমান এফ রহমান দুজনের মধ্যে একজনকে মারা হয়েছিল। সেই ডিম মারার ব্যাপারটাও কিন্তু জনগণের ক্ষোভ, এবং সেই ক্ষোভের জায়গা থেকেই তারা আসলে বিভিন্নভাবে তাদেরকে ক্রিটিসাইজ এবং বলতে চাচ্ছে এদেরকে পিটাবে, মারবে, বা এক ধরনের বিচারের ক্ষেত্রেও উগ্রতার ব্যাপার দেখা যাচ্ছে। সেটা হচ্ছে আইনজীবী তাদের পক্ষে কেউ কাজ করতে পারছেন না, এবং দুজন আইনজীবী নাকি তাদের পক্ষে দাঁড়াতে চেয়েছিলেন, সেখানে বিএনপি জামাতপন্থী আইনজীবীরা তাদেরকে দাঁড়াতে দেয়নি এবং তোপের মুখে কেউই মূলত তাদের পক্ষে দাঁড়ায় নাই। যদিও এটা একটা মানুষের মনে স্বস্তির প্রকাশ ঘটেছে যে আপনি যখন লুট করবেন, আপনি যখন জনগণের বিপক্ষে দাঁড়াবেন, দীর্ঘমেয়াদে জনগণের উপরে অত্যাচার করার ফলে একটা সময় জনগণ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর কারণে দেখা যায় আইনজীবী পর্যন্ত পাচ্ছে না, সেটা দিয়ে এক ধরনের আত্মতুষ্টি পেতে পারে, মানুষ সুখ পেতে পারে। কিন্তু আমরা তো আসলে এই ধরনের একটা রাষ্ট্র আমরা কায়েম করতে চাইনি, বা আমাদের বিচার ব্যবস্থা এরকম থাকুক যে একজন অপরাধী আইনজীবী না পাক, সেটা আমরা চাইনি। অবশ্যই সে যত বড় অপরাধী থাকুক, অবশ্যই ন্যায় বিচার এবং সঠিক বিচারের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, এমন ভাবে যাতে পরবর্তীতে কেউ ক্ষমতায় এসে বা অন্য কোনো অপরাধীরাও অপরাধ করার ক্ষেত্রে দুইবার ভাবে, বিশেষ করে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবেন এবং রাষ্ট্র ক্ষমতায়
ক্ষমতায় পরবর্তীতে যারা যাবেন তাদের জন্য যেন একটা দৃষ্টান্ত স্থাপন হয় যে এই কাজ করে পার পাওয়া যায় না, সেদিক থেকে যাতে কোনোভাবেই তারা ছাড় না পেতে পারে, এবং কোনো এই মামলার ছোটখাটো বিষয়গুলো দিয়ে এজাহারে এমনভাবে লেখা হয় তাদেরকে পরবর্তীতে ছাড় দেওয়া যায় এবং আইনিভাবে বাঁচিয়ে দেওয়া যায়, সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে তারা বের হয়ে যেতে না পারে। আইনের ফাঁকফোকর দিয়ে অবশ্যই সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে, কিন্তু সেটা আইনি প্রক্রিয়ায়, যাতে আসামিরও মানবাধিকার থাকে, তাদেরকে যেভাবে খাঁচার মধ্যে বন্দী করা না যায় এবং ন্যায় বিচার যাতে ইনসাফের সাথে নিশ্চিত করা যায় সেই বিষয়টা খেয়াল রাখা হবে। কারণ আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি বিচারের নামে কতটা অবিচার তারা করেছে, এবং এই সরকার একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিজের ইচ্ছা বাস্তবায়ন করার জন্য বিচার বিভাগকে সম্পূর্ণভাবে ব্যবহার করেছে। সেই দিকটাতে আমরা যেতে চাই না। আশা করি আমাদের বিচার বিভাগ সত্যিকার অর্থে স্বাধীন, ন্যায়সঙ্গতভাবে জনগণকে আস্থার সাথে বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে, সেই শক্তি তারা অর্জন করবে, সেটা বিশ্বাস করি।